কই গো বড় বৌমা, কোথায় গেলে? খাবারটা কখন হবে শুনি? একটা তো বেজে গেল। এত দেরি করে রান্না করলে কখন সবাই খাবে? আজ তো ছেলে মেয়েরাও বাড়িতে আছে, আর আমারও বয়স বাড়ছে তো নাকি? এবার খেতে দাও। এত দেরি করে কেন রান্না করো? কেন গা হাত পা নড়ে না নাকি? হ্যাঁ মা, এই তো হয়ে গেছে, এক্ষুনি খাবার দিচ্ছি। আসলে এত গরম পড়েছে যে রান্না বান্না করাই যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে মানে? তোমার যদি কষ্ট হয় আমরা খাবো কি করে? আমি কি এখন এই বয়সে রান্নাঘরে ঢুকে রান্না করব নাকি সবার জন্য? বৌদি, আমার জন্য কিন্তু ভাত বানাবে না। আমার জন্য তুমি ভেজিটেবল সটে করে দাও। এত গরমে আমি ভাত খেতে চাই না। আর জুস নিয়ে এসো আমার জন্য। কিন্তু মনীষা, আজকে তো আমি ভেজিটেবল শটে বানাতেই ভুলে গেছি। আসলে এত গরম পড়েছে যে এত কিছু রান্না করতে করতে তোমার আর ভেজিটেবল শটেটা বানানোই হয়নি। আমার মনেই ছিল না। মা, দেখেছো তোমার বড় বৌমার কাণ্ড? দেখেছো নিজেকে কি মনে করে কে জানে। আমার জন্য ভেজিটেবল শটেও বানাতে পারেনি। ও নাকি বিরাট খাবার রান্না বান্না করে ফেলেছে সবার জন্য। তুমি কি করবে দেখো। আমি জাস্ট আর ওকে নিতে পারছি না। কি অবস্থা! তুমি আমার মেয়ের জন্য একটু ভেজিটেবল শটেও বানাতে পারোনি? ও তো এমন কিছু খায় না, শুধু ভেজিটেবল শটেই খায়। সেটাও তুমি বানাতে পারোনি? তা আজকে কি রান্না করেছো শুনি? আমার জন্য চিকেন স্যুপ বানিয়েছো? আর আমার বড় খোকা কিন্তু মাটন খেতে খুব ভালোবাসে। তোমার জন্য ও মাটন খেতেই পারে না। তোমার গরমে কষ্ট হবে ভেবে আমার ছেলে মাটন খাওয়ার কথাই বলে না। ও বলে না বলে, তুমি এরকম ভেবো না যে তোমার আর কোনোদিন মাটন রান্নাই করতে হবে না। ফ্রিজে তো মাটন চিকেন সবকিছুই ছিল, তুমি বানিয়েছো নিশ্চয়ই। আসলে মা, আপনার বড় ছেলে বলল খুব গরম পড়েছে, তাই একটু হালকা পাতলা মাছের ঝোল খাবে। তাই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল বানিয়েছি। এখন তো এত গরম পড়েছে, মাটন না খাওয়াই ভালো। কি তোমার কাছ থেকে এখন শিখতে হবে নাকি কি খাওয়া ভালো আর কি খাওয়া ভালো নয়? তোমার সাহস আমি দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। এরপর সবাই খাবার টেবিলে এলো এবং মিতার শাশুড়ি এবং ননদ দুজনে মিলে ঝামেলা করতে লাগলো। রাহুল বলল, মা, কেন সবসময় বৌদির পেছনে লাগো তুমি? আর মনীষা, তোর কোনো কাজ নেই? সারাক্ষণ বৌদির পেছনে পড়ে থাকিস কেন? বৌদি যে এই গরমে রান্না বান্না করে খাওয়াচ্ছে সব আমাদেরকে, এটাই তো অনেক। নিজে তো কোনোদিন রান্নাঘরে ঢুকিস না। জানিস এই গরমে রান্না করতে কত কষ্ট হয়? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। কিন্তু বড় বৌদি রান্না ছাড়া করবেটাই বা কি? ওর যা শিক্ষাগত যোগ্যতা, তাতে করে ও তো আর কিছুই করতে পারবে না রান্না ছাড়া। তাই ও বরং রান্না বান্নাটাই করুক। আর দাঁড়া, দুদিন পর তোর বউ শিপ্রা আসছে। শিপ্রা তো খুব বড় লোকের মেয়ে। দেখবো তুই কেমন বৌদির হয়ে কথা বলতে পারিস। মনীষা, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও তো ভুলে গেছিস দেখছি। আর তোর বড় বৌদি যথেষ্ট করে সবার জন্য। তাই তুই আর এখন বেশি কথা বলিস না, চুপচাপ খেয়ে উঠে যা। মা, দেখেছো দাদা ভাই পর্যন্ত এখন আমাকে কথা শোনাচ্ছে ওর বইয়ের জন্য। ভাগ্যিস তুমি আছো, না হলে তো দুই দাদা মিলে আমাকে কবেই বিদায় করে দিত। আমি আজকে কিচ্ছু খাবো না। আমি চলে গেলাম, বাইরে থেকে কিছু খেয়ে নেব। এই বলে মনীষা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। মনীষা ছিল খুব বদমেজাজি একটি মেয়ে। বড় বৌমা, দিলে তো আমার মেয়েটাকে রাগিয়ে। মেয়েটার তো দুপুরবেলা খাওয়াই হলো না। এই গরমের মধ্যে আমার মেয়েটা কোথায় গেল কে জানে। আর বড় খোকা, ছোট খোকা, তোরা কেন তোদের বোনের পিছনে লাগিস? মা, ওকে তো সঠিক শিক্ষা দেওয়াটা দরকার। আমরা কিছু বলি না বলে ওর কথাবার্তার ধরন হয়েছে দেখেছো? যাকে যা নয় তাই বলে যাচ্ছে। এরকম ভাবে কিছুদিন কাটতে লাগলো। কিছুদিন পর শিপ্রার সঙ্গে রাহুলের বিয়ে হয়ে গেল। বিয়ের কিছুদিন পর কিছু প্রতিবেশী রাহুলের বউ শিপ্রাকে দেখতে এলো। শিপ্রা ছিল অত্যন্ত ধনী পরিবারের একটি মেয়ে। দেখি দেখি নতুন বউকে দেখি। ও মা, নতুন বউ তো খুব সুন্দরী আর খুব স্মার্টও বটে। বাবা দিদি, তোমার বড় বৌমা থেকে তো তোমার ছোট বৌমা অনেক ভালো। বড় বৌমাকে কি করে নিয়ে এসেছিলে বাবা কে জানে। বাপের বাড়ির অবস্থাও তো শুনেছি ভালো না। আর তোমার ছোট বৌমা যেমন রূপ তেমন গুণ। আর শুনলাম নাকি খুবই ধনী পরিবারের মেয়ে। আর বলেন না দিদি, কি করব। আমার বড় ছেলে অত্যন্ত সাদাসিধে। ওর রূপের গুণে ফাঁসিয়ে বড় বৌমার বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল আর কি। কি যে রূপ, আমি তো কিছুই বুঝি না। হ্যাঁ, আমার ছোট বৌমার বাবা খুবই ধনী ব্যক্তি, বিয়েতে কত কিছুই না দিয়েছে। আর তাছাড়া মেয়েকে তো হিরে সোনাতে মুড়িয়ে দিয়েছে। আর আমার ছোট বৌমাকে দেখতেও দেখেছো কত সুন্দরী। মা, অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি। কি হয়েছে কি আপনার? আপনি এরকম পাড়ার লোকেদের সামনে বড়দিকে অপমান করছেন কেন? আপনাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ওনারা তো না হয় বাইরের লোক, অনেক কথা বলতেই পারেন, কিন্তু আপনি কি করে করেন এরকম? কারণে অকারণে বড়দিকে তো দোষ দিয়েই যাচ্ছেন সকাল থেকে।
আপনাদের জন্য কত কিছু করে দেখেছি বর্দি, সকাল থেকে রাত অবধি। এতটা অকৃতজ্ঞ হন কি করে আপনারা? ও মানে আমার বাবার টাকা আছে তাই আমার এত আদর, আর যদি আমার বাবার টাকা না থাকতো তাহলে আপনি আমার সঙ্গেও এরকম করতেন? আরে বৌমা, তুমি কি বলছো? তোমার সঙ্গে তুমি ওই বড় বৌমার তুলনা করছো? কোথায় তুমি আর কোথায় ও? বড় বৌমা, তুমি সবার জন্য জুস নিয়ে এসো, আর তোমার আন্টিরা কি খেতে চায় শোনো, তারপর সবার জন্য বানিয়ে নিয়ে এসো, আর ছোট বৌমার জন্যও জুস নিয়ে আসবে। এক্ষুনি যাচ্ছি মা। কাকিমা, আপনারা কি খাবেন বলুন? দাঁড়াও দাঁড়াও দিদি, একদম যাবে না, তুমি কোথাও যাবে না। যারা তোমাকে এত কথা শোনাচ্ছে তাদেরকে তুমি রান্না বান্না করে খাওয়াবে? নিজের আত্মসম্মান হারিও না। এখানে তোমারও যা কাজ আমারও তাই কাজ, তাই তুমি নিজে কিছু করবে না। যা করব দুজনে একসঙ্গে করব। আর তুমি রান্নাঘরে যাবে না, আমি যাব। আরে না না, তোকে যেতে হবে না। তুই বাড়ির নতুন বউ, এখন থেকে কেন তুই রান্নাঘরে ঢুকবি? তুই বস, আমি সবার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। আমি যখন যাব বলেছি তার মানে যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। এনাদের ব্যবস্থা কিরকম ভাবে করতে হয় সেটা আমার সব জানা আছে। সিপ্রা কারোর কথা শুনলো না। সে রান্নাঘরে গেল এবং সবার জন্য খুব ঝাল দিয়ে চিকেন পকোড়া বানিয়ে নিয়ে এলো। আর সেই সব খেয়ে প্রতিবেশীরা একদম ঝালে অস্থির হয়ে উঠল। তারা সবাই দৌড়ে পালালো। বাবারে, কি বৌমা এনেছি বাবা বাড়িতে! এর থেকে তো আমার বড় বৌমা অনেক ভালো। এতদিন বাড়িতে আছে, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। হ্যাঁ, এবার আর খারাপ ব্যবহার করা চলবে না আপনাদের। তাহলে আমি কিন্তু এবার মজা দেখিয়ে ছাড়বো। আজকের পর থেকে দিদির সঙ্গে আর কোনো খারাপ ব্যবহার না কেউ করবেন না, আমি বলে দিলাম। বাবারে, আমার ঘাট হয়েছে বাবা। কি দরকার আছে বেঘরে প্রাণ হারানোর? দরকার নেই বাবা, তোমাদের সংসার তোমরাই সামলাও। আর আপনার মেয়ে অর্থাৎ আমার একমাত্র ননদিনীকেও বলে দেবেন সাবধানে থাকতে। বড় বৌদির সঙ্গে যেন কোনোদিন খারাপ ব্যবহার না করতে দেখি। আমি কিন্তু তাহলে কাউকে ছেড়ে দেব না। মিতার শাশুড়ি এক দৌড়ে নিজের ঘরে চলে গেল। মিতা শিপ্রা হাসতে লাগলো। এইভাবেই শিপ্রা এসে মিতার সমস্ত কষ্ট দূর করলো এবং তারা সবাই মিলে এরকম ভাবেই খুনসুটি করে জীবন কাটাতে লাগলো। কমলা, আজ আসতে দেরি হলো কেন? তোকে আগের দিন বলেছিলাম না আজ আমার বাড়িতে সকাল করে আসবি? আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। আসলে দিদি, খুব ভোরে উঠে রান্না করে ছেলে স্বামীকে খাইয়ে আস্তে আস্তেই 7টা বেজে গেল। আপনি তো জানেন অ্যাক্সিডেন্টের পর থেকে আমার স্বামী শয্যাশায়ী, আর ছেলেটারও 2 দিন ধরে খুব জ্বর। থাক থাক, অনেক হয়েছে তোর দুঃখের কাহিনী। আজ তোর দুঃখের কাহিনী শোনার মতো কোনো ইচ্ছে আর সময় দুটোই আমার কাছে নেই। আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী, আজকে শুধুই আনন্দ আর খুশির কথা বলবি। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। তারপর আমি না হয় 11টার সময় করে দত্ত বাড়িতে চলে যাব। না, আজকের দিনে অন্য কোনো বাড়িতে যাওয়ার তোর দরকার নেই। আজ সারাদিন তুই আমার বাড়িতেই কাজ করবি। আজ তোর কোনো ছুটি নেই। সে কি বলছো দিদি? তাহলে তো দত্ত দিদি আমাকে কাজ থেকেই বের করে দেবেন। এমনি এতদিন এখান থেকে যেতে দেরি হয় বলে দত্ত দিদি খুব রাগ করেন আমার ওপর। তারপর যদি কাজ কামাই করি তাহলে তো আর আমাকে কাজেই রাখবেন না। ঠিক আছে ঠিক আছে, আর মেলা বকবক করিস না। যা যা বলেছি কাজগুলো শুরু কর তাড়াতাড়ি। আচ্ছা দিদি, ঠিক আছে। বলো আর কি কি কাজ করতে হবে? শোন, প্রথমেই তুই আজ সারা বাড়ি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিবি। তারপর বাগান থেকে গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুল নিয়ে এসে আমাদের শোবার ঘরের ফুলদানিতে সাজিয়ে দিবি। তোর দাদাবাবু ঘুম থেকে ওঠার আগেই কিন্তু দিস। তারপর তোর দাদাবাবু আর আমার জন্য সকাল 8টার মধ্যে জলখাবার তৈরি করবি। জলখাবারে থাকবে কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, জল ভরা সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, আর তোর দাদার সেই ফেভারিট আদা আর এলাচ দিয়ে যে দুধ চাটা, ওটা বানিয়ে দিস। আর তারপর দুপুরের খাবারের জন্য বাসমতি চালের ভাত, কাতলা মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, 5 রকমের ভাজা, চিকেন কাবাব, রেওয়াজি খাসির মাংস, ইলিশ ভাপা, মোচার ঘন্ট, নবরত্ন, লাউ চিংড়ি, শুক্তো, চাটনি, পাঁপড়, আর হ্যাঁ, ভোলার দোকান থেকে মিষ্টি দই, রাজভোগ আর চমচমটা আনতে ভুলিস না। আর তারপর আমাদের জন্য 2টো সুন্দর করে পান সেজে দিস তো। তোর হাতের পান সাজা খেতে আবার তোর দাদাবাবু খুব ভালোবাসে। যা যা, এখন আর বেশি সময় নষ্ট না করে বাজারে গিয়ে তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আয়। আর হ্যাঁ, আসার সময় আমরে মিও থেকে যে কেকটা অর্ডার দেওয়া আছে আমাদের অ্যানিভার্সারির জন্য, ওটাও কিন্তু নিয়ে আসিস। আজকের দিন তোর দাদা আর বাজারে যাবে না। আজ শুধুই আমাদের দুজনের কোয়ালিটি টাইম কাটানোর দিন। আর হ্যাঁ, দুপুর 1টার মধ্যে কিন্তু সব খাবার রেডি করে দিস। এই এত সব কাজ, বাজার করা, রান্না বান্না করা, এইটুকু সময়ের মধ্যে কি করে করব? আমার মাথায় তো কিছুই আসছে না। যাই, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি হাত চালাই।
কমলা সকাল 7টা থেকে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। কিছুতেই দুপুর 1টার মধ্যে এত রান্না করে উঠতে পারল না সে। অবশেষে দুপুরবেলা খাওয়ার পর কমলার কাজে অখুশি হয়ে দিদি বেরিয়ে এলেন। কমলা, আজ তুই এটা কি রান্না করেছিস? 5 রকমের ভাজার জায়গায় 3 রকমের ভাজা, খাসির মাংস ভালো করে সেদ্ধ করিসনি, চিকেন কাবাবটা তো পুরো পুড়িয়েই ফেলেছিস, নবরত্ন শুক্তো তো বানাসিনি। বলছি তুই ভেবেছিসটা কি? এইভাবে কাজে ফাঁকি দিলে তোকে আর কাজে আসতে হবে না। আসলে দিদি, এত রান্না এই অল্প সময়ের মধ্যে একা হাতে আমি কি করে করব? আমি এত সব বুঝি না। বছরের এই একটা দিনই তো তোকে রান্না বান্না করতে বলা হয়েছে। প্রতিদিন তো আর তোকে এত কিছু রান্না করতে হয় না। সেই একটা শুভ দিনও তোর জন্য নষ্ট হয়ে গেল। আসলে দিদি, এতগুলো পদ রান্না না করে যদি কিছু পদ অনলাইনে অর্ডার করে দিতেন, তাহলে আমি বাকি পদগুলো খুব ভালোভাবে বানিয়ে নিতে পারতাম এইটুকু সময়ের মধ্যে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা? তাহলে মাসে 1000 টাকা তোকে দিয়ে পুষছি কেন? সেই যদি অনলাইনেই অর্ডার দিয়ে খাবার খাবো। নিজের কাজ করার মুরদ না থাকলে বেরিয়ে যা। আর তোকে কাজে আসতে হবে না আমার বাড়িতে। ভাত ছড়ালে কাকের অভাব হবে না আমার। না দিদিমণি, আমাকে দয়া করে কাজ থেকে তাড়াবেন না। আমার স্বামী শয্যাশায়ী, ছেলেটারও 2 দিন ধরে খুব জ্বর। এই মাসটা অন্তত কাজে রাখুন। নতুন কোনো কাজ পেলে না হয় ছাড়িয়ে দেবেন। আর 1 সেকেন্ডও তোর মুখটা আমি দেখতে চাই না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কমলা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। দুপুর 2টোর সময় ক্ষুধার্ত পেট নিয়ে সে দত্ত দিদির বাড়িতে গেল কাজের জন্য। সেখান থেকেও আজ তার বিদায়ের ঘণ্টা বেজে গেল। তার এখন আর হাতে কোনো কাজ নেই। দুঃখী মনে কমলা নিজের বাড়িতে ফিরে গেল আর মনে মনে চিন্তা করতে লাগলো কিভাবে সে নতুন কাজ পাবে। পেটে খিদে আর অভাবের তাড়নায় কমলা কিছুই যেন ভেবে উঠতে পারছিল না। আজ রাতেই বা কী খাবে সে, সেটাই ভেবে উঠতে পারছিল না। মনে মনে ভাবলো তার স্বামীর ঠেলা গাড়িটা বিক্রি করে দিয়ে কদিনের জন্য বাজার কিনে নিয়ে আসবে। তখনই তার মাথায় এক বুদ্ধি এলো। এখানে তো সেরকম ভালো খাবারের দোকান নেই, যা আছে সবই বড় বড় রেস্টুরেন্ট। তাহলে আমি যদি রান্না করে ঠেলা গাড়িতে করে বাজারে বিক্রি করি, তাহলে মনে হয় আমার খাবার অনেকেই খেতে পারে। যেই ভাবা সেই কাজ। নিজের কানে ঝুলে থাকা স্বামীর দেওয়া শেষ সম্বল সোনার কানের দুলকি বিক্রি করে 2000 টাকা জোগাড় করলো সে। আর তারপর সে বাজার করে নিয়ে এলো পরের দিনের রান্নার জন্য। প্রথম 2 দিন বিক্রি বাটা খুব একটা ভালো হলো না তার। তারপর একদিন দোকানে এলো এক ফুড ব্লগার। হ্যালো গাইস, আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন এক স্ট্রিট ফুডের সন্ধান। আমরা এসেছি কমলার রান্নাঘরে। এখানে আপনারা পেয়ে যাবেন সকালের জলখাবারে কলাইশুঁটির কচুরি, ঘুগনি, কাশ্মীরি আলুর দম। দুপুরের খাবারে আপনারা পাবেন ভাত, রুটি, 2 ধরনের ভাজা, 3 রকমের মাছ, মুগের ডাল, ডিমের কারি, চিকেন কষা। রবিবার ও বুধবার পেয়ে যাবেন কচি পাঁঠার ঝোল, 2 রকমের সুস্বাদু সিজনাল সবজি সহযোগে চাটনি, পাঁপড়। আর খাবারের দাম আপনাদের সাধ্যের মধ্যে। সবজি ভাত 40 টাকা, ডিম ভাত 50 টাকা, মাছ ভাত 60 টাকা, চিকেন ভাত 70 টাকা আর পাঁঠার মাংস ভাত 120 টাকা মাত্র। এবার আমরা একে একে সমস্ত খাবারের টেস্ট করে আপনাদের জানাবো কমলার রান্নাঘরের ফিডব্যাক। সমস্ত খাবার আমি টেস্ট করে আপনাদের জানাচ্ছি কমলা দিদির হাতে সত্যি জাদু আছে। তার রান্না করা প্রতিটি খাবারের টেস্ট দুর্দান্ত, অসাধারণ। আপনারা একবার না খেলে এই স্বাদ বুঝতে পারবেন না। খুব তাড়াতাড়ি আপনারাও চলে আসুন এই খাবারের স্বাদ নিতে। আর আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এই ধরনের নিত্য নতুন খাবারের সন্ধান পেতে। আর ভিডিওটিতে লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন। পরের দিন থেকেই কমলার রান্নাঘরের সুনাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই হাজার হাজার মানুষ কমলার রান্নাঘরে ভিড় করে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে ছুটে আসে কমলার রান্নাঘরের খাবারের স্বাদ পেতে। আর কমলারও ভাগ্যের চাকা ঘুরে যায়। এখন কমলা একজন সফল ব্যবসায়ী নারী। সুখে শান্তিতে সে সংসার এবং ব্যবসা দুটোই সামলাচ্ছে খুব ভালোভাবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি ধরনের গল্প দেখতে চাও সেটিও কমেন্ট করে জানাতে পারো। আর যাদের কমেন্ট সবচেয়ে ভালো হবে তাদের নামে পরবর্তী গল্পের চরিত্রের নাম রাখা হবে। আর যদি কেউ আমাদের গল্প পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়।